হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, কালবৈশাখী ঝড়ের রাত। অজয়ের ভূমিকায় সুমিতেন্দ্র, অপর্ণা আর মিলির ভূমিকায় প্রদীপ্তা, মিনু আর বৃদ্ধার ভূমিকায় বর্ণালী, আর গল্প পাঠে আমি প্রত্যয়। আর বাই দ্য ওয়ে, কাল রাতেও আপনারা একটা নতুন গল্প শুনবেন। স্টে টিউনড। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। ও ও ও আজ আমাদের অত্যন্ত প্রিয় সুমিতেন্দ্রর ওয়াইফ মধুপর্ণার বার্থডে। সো সবাই উইশ করে দিও। মধুপর্ণা, গোটা হ্যারিসন রোডের পক্ষ থেকে হ্যাপি বার্থডে। জন্মদিনটা খুব ভালো করে কাটাস। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লাগলো। আর প্লিজ 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 ভিডিওটা হাইপ করে দেবেন। অজয়, এই অজয়, অজয়, তাড়াতাড়ি ওঠো। অপর্ণার ডাকে ধর্মড়িয়ে ঘুম থেকে উঠল অজয়। অপর্ণা বলল, দেখো না, আজও মিলি চলে গেছে। কোথায়? ছাদে? তাই হবে। চলো না গো একবার আমার সঙ্গে। চলো চলো। এই এক সপ্তাহ ধরে মিলি ঘুমের মধ্যে উঠে নিজে নিজেই ছাদে চলে যাচ্ছে, অথচ এখানে আসার আগে মিলির মধ্যে এই রোগটা আগে কখনো দেখা যায়নি। অজয় আর অপর্ণা লম্বা বারান্দাটা পেরিয়ে ছাদের সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আজও ছাদের দরজা খোলা। নিচ থেকেই মিলির কণ্ঠস্বর শোনা যাচ্ছে। অপর্ণা অজয়ের হাতটা চেপে ধরে নিল। ওরা ছাদে উঠে দেখল মিলি ছাদের মেঝেতে ইট দিয়ে খোপ কেটে কিতকিত খেলছে। অপর্ণা অস্ফুট স্বরে মিলিকে ডাকল। মিলি। পিছন ফিরে ধূসর দৃষ্টিতে অজয়ের দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে কিতকিত খেলবে আজুদা? কথাটা বলেই মিলি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। মিলিকে ধরাধরি করে ঘরে এনে শোয়ানো হলো। ওদের বাড়ির পুরনো চাকর সাধন সেই রাতেই একজন ডাক্তারকে ডেকে নিয়ে এলো। ডাক্তারবাবু মিলির মধ্যে কোনো রোগের চিহ্ন দেখতে না পেয়ে সামান্য কিছু পথ্য ও পরামর্শ দিয়ে চলে গেলেন। মনে হয় এখানকার জল হাওয়া ঠিক স্যুট করেনি, আর চিন্তার কোনো কারণ দেখছি না। রাতে শোবার আগে একটু কাঁচা হলুদ দিয়ে গরম দুধ খাওয়াবেন, আর জ্বর আসলে জলপট্টি দিয়ে আমাকে খবর পাঠাবেন। আর হ্যাঁ, এর মধ্যে বিশেষ জার্নি টার্নি করবেন না। কলকাতায় যদি ফিরতেই হয় তাহলে একটু সুস্থ হয়ে উঠুক, নইলে ধকল নিতে পারবে না এই শরীরে। অপর্ণা মেয়ের মাথার কাছে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি আর এখানে থাকবো না। অজয়, অজয় প্লিজ চলো না, আমরা ফিরে যাই প্লিজ। ফিরে তো আমিও যেতে চাইছি, কিন্তু ডাক্তারবাবু কি বললে শুনলে না? এই মুহূর্তে জার্নি করলে মিলির শরীরটা আরো খারাপ হতে পারে। আমি কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কি কথা? আচ্ছা, মিলি আজ তোমায় আজুদা বলে কেন ডাকলো? অজয়ের মুখে অন্ধকার নেমে এলো। কিছু একটা বলতে গিয়েও সে যেন আটকে গেল। অজয়কে এই গোটা পৃথিবীতে একজনই আজুদা বলে ডাকত, কিন্তু তার পরিচয় অপর্ণাকে সে কোনোদিনও দিতে পারেনি, আর কোনোদিনও পারবেও না। এক সপ্তাহ আগে এই প্রথমবার অপর্ণা ও নিজের 10 বছরের মেয়ে মিলিকে নিয়ে অজয় নিজের গ্রামের বাড়িতে এসেছে।
মাত্র 20 বছর বয়সে এই হিজলডাঙ্গা ছেড়ে শহরে পড়াশোনা করতে গিয়েছিল অজয়। তারপর চাকরি পেয়ে বিয়ে থা করে শহরেই রয়ে গিয়েছিল একরকম পাকাপাকিভাবে। মা বাবাও অজয়ের কাছে গিয়ে থাকতেন, সুতরাং আর গ্রামে ফেরার কথা ওর মনে হয়নি। কিন্তু মা বাবা মারা যাওয়ার পর অজয় ঠিক করল এই গ্রামের বাড়িটা আর সে রাখবে না। বাড়ি আস্ত থাকতে থাকতে সেটাকে উপযুক্ত দামে বেচে দেওয়াই মঙ্গল। কিন্তু বাড়ি বেচার আগে স্ত্রী ও কন্যাকে এই বাড়িটা ঘুরিয়ে দেখানোর জন্যই এখানে সপরিবারে তার আগমন হয়েছে। বাড়িটা ছোটখাটো হলেও গড়নে অনেকটা পুরনো দিনের জমিদার বাড়ির মতো। বাড়ির ঘরগুলোর দুপাশে রয়েছে লম্বা বারান্দা। সামনের দিকের বারান্দা থেকে দেখা যায় গ্রামের মেঠো পথ, বড় মাঠ আর দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচা পাকা বাড়ি। এবং পিছন দিকের বারান্দা দিয়ে দেখা যায় দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, দূরে সারি সারি তাল গাছ, পুকুর, খালবিল ইত্যাদি। অজয় ভেবেছিল পরিবারের সঙ্গে কটা দিন এই বাড়িতে হয়তো ভালোভাবেই কাটবে, কিন্তু তা হলো না। এই বাড়িতে এসে থেকেই মিলির শরীর খারাপ হতে শুরু করল। মিলি খাওয়া দাওয়া বন্ধ করে দিল, কারোর সঙ্গে কোনো কথা বলতো না, খেলাধুলা ছোটাছুটি কিছুই করত না। কেবল ফ্যাকাশে মুখে খাটের উপর চুপ করে বসে থাকত। এই কয়েকদিনে 5 জন ডাক্তার এসে ওকে দেখে গেলেন, কিন্তু কেউ মিলির মধ্যে কোনো রোগ খুঁজে পেলেন না। মিলি দিনের বেলা অঘরে ঘুমাতো আর রাত্রিবেলা উঠে পড়ত। প্রায় 2 দিন মিলিকে গভীর রাতে ছাদের সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার পরের 2 রাতে মিলি দাঁড়িয়েছিল ছাদের দরজাটার সামনে। তারপরের 2 দিন মিলিকে দেখা গেল ছাদের কার্নিশের সামনে। আর আজ মিলিকে দেখা গেল একেবারে তাদের ছাদের মধ্যে কিতকিত খেলতে। ঘুমের মধ্যে হাঁটা এক ব্যাপার, কিন্তু এভাবে কিতকিত খেলা কি সম্ভব? আজ মিলি হঠাৎ অজয়কে আজুদা বলেই বা ডাকলো কেন? কি করে জানলো ও এই নাম? মনে অনেক প্রশ্ন নিয়ে সেই রাতটা জেগে জেগেই কাটিয়ে দিল অজয়। পরের দিন সকালে অপর্ণা অজয়ের কাছে এসে বলল, হ্যাঁ গো, মেয়েকে নিয়ে কিছু ভেবেছ? অজয় চিন্তিত স্বরে বলল, ভাবছি কলকাতা থেকে ডাক্তার ডাকবো, তারপর সে যা বলবে তাই করব। সবাই তো বলছে মিলির মধ্যে কোনো রোগ নেই, তাহলে মিলি এরকম কেন করছে বলো তো? এই শোনো না, আজ সাধনদা একটা কথা বললো জানো? কি বলল? ওই সাধনদা বলছিল যে মিলির ওপরে নাকি কারোর কুনজর পড়েছে। আমরা যদি বাড়িতে একটা পুজো টুজো তোমার কি মাথা খারাপ? তুমি এত পড়াশোনা করা খাস উত্তর কলকাতার মেয়ে, এসব কথায় বিশ্বাস করছো? আরে বাবা, আমিও তো মা নাকি? মেয়েটাকে কষ্ট পেতে দেখলে কাহাতক সহ্য করি বলো তো? সহ্য করতে না পারলেই বুঝি ভুলভাল বকতে হবে? ওইসব কোনো পুজো টুজো করা যাবে না। একে মেয়েটার শরীর খারাপ, তার উপর বাড়িতে হই হুল্লোড় করবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে পুজো টুজো করতে হবে না। সাধনদা বলছিল এখান থেকে কিছু দূরে নাকি একটা দুর্গা মন্দির আছে, খুব জাগ্রত। সেই মন্দিরের সন্ধ্যারতির সময় একজন বড় পুরোহিত আসেন। আমি তার হাত দিয়ে মায়ের কাছে মিলি নামে আজই একটা পুজো দিতে চাই। মেয়েকে এই অবস্থায় ফেলে তুমি পুজো দিতে যাবে? আরে বাবা, মেয়ে তো আর একা নেই, তুমি তো আছো, আমি আর সাধনদা মিলে চলে যাব। না, সাধনদাকে নিয়ে যাওয়া চলবে না। হঠাৎ ডাক্তার বদ্যি দরকার হলে আমি মেয়েকে নিয়ে একেবারে বিপদে পড়ব। ঠিক আছে, তাহলে আমি একাই চলে যাই। সাধনদার কাছ থেকে রাস্তাটা জেনে নিয়ে আমি গাড়িতে বেরিয়ে পড়ব। ঠিক আছে, যাও,
কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। অপর্ণা সন্ধ্যার আগেই বেরিয়ে পড়ল সেই মন্দিরের উদ্দেশ্যে। বেরোনোর সময় অপর্ণা লক্ষ্য করেছিল আকাশের কোণে কালো মেঘ জমেছে, কিন্তু মেয়ের জন্য যে করেই হোক ওকে আজ দুর্গা মন্দিরে পৌঁছতে হবে। গ্রামের কাঁচা মাটিতে গাড়ি চালানো সহজ নয়, পথঘাট অচেনা, তার উপরে যখন বৃষ্টি শুরু হলো তখন অপর্ণার তো নাজেহাল অবস্থা। আকাশে বিদ্যুতের ঝলক, এলোপাথারি হাওয়া ও ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে অপর্ণার গাড়ি এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলল। কিছু দূর পর একটা বড় রাস্তায় পড়তেই বৃষ্টির তোড় আরও বাড়ল। অপর্ণার গাড়ি চালানোর হাত এখনো সেভাবে পাকেনি যে এত দুর্যোগে এই গ্রাম্য রাস্তায় সাবলীলভাবে গাড়ি নিয়ে এগোতে পারে। হঠাৎ গাড়ি স্কিড করল। অপর্ণা স্টিয়ারিং এর ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। স্টিয়ারিং যেন নিজে নিজেই চলছে, গাড়ির ব্রেক কাজ করছে না। ভয়তে অপর্ণার বুকটা কেঁপে উঠল। গাড়ি দ্রুত এগিয়ে চলেছে সিধে একটা মস্ত কদম গাছের গুড়ি লক্ষ্য করে। অপর্ণা চিৎকার করে চোখ বন্ধ করলো, আর তৎক্ষণাৎ অপর্ণা চোখ খুলে দেখল গাড়ি নিজে নিজেই থেমেছে গাছের মোটা গুড়িটার সামনে। ধরে প্রাণ এলো। এমন সময় গাড়ির কাঁচের ওপর দুহাত দিয়ে ধাক্কা মারার শব্দে অপর্ণা চমকে উঠে সেদিকে তাকিয়ে দেখল অপরদিকে একজন বৃদ্ধা দাঁড়িয়ে রয়েছে। জলে ভিজে গেছে তার সর্বশরীর, মুখে চোখে কাতরতা। সে দুহাত জোর করে অপর্ণাকে কিছু বলছিল। অপর্ণা গাড়ির কাজ নামাতেই বৃদ্ধা বলল, আমায় একটু সামনের গ্রামে পৌঁছে দেবে? এত বৃষ্টিতে আর হেঁটে যেতে পারছি না। সে কি, কিন্তু আমায় যে দুর্গা মন্দিরে পৌঁছতে হবে। সে মন্দির তো 2 দিন হলো বন্ধ আছে। বন্ধ আছে? তা বাচ্চা, তুমি যে এই গ্রামের নয় তা তো বুঝতেই পারছি। তুমি কোত্থেকে আসতেছো? আসলে হিজলডাঙ্গা গ্রামে আমার শ্বশুর বাড়ি। কোন বাড়িটা বলো তো? ওই মজুমদার বাড়ি। তুমি কি অজয়ের বউ? অচেনা বৃদ্ধার মুখে নিজের স্বামীর নাম শুনে চমকে উঠল অপর্ণা। সে বলল, আপনি আমার হাজবেন্ডকে চেনেন? ওদের সবাইকে আমি খুব ভালো করে চিনি। ওরা আমাদের সাথে যা করেছে তা আমি জীবনেও বলতে পারবো না। আমার মেয়ে মিনুকে ওরা খেয়েছে। মেয়েটা আমার মরেছে শুধু ওদের জন্যই। রাত 10টা। মিলি নিজের ঘরে ঘুমোচ্ছে। অজয় ব্যস্ত হয়ে বারান্দায় পায়চারি করছে। গোটা বাড়ি অন্ধকার, জায়গায় জায়গায় চলছে হ্যারিকেন। অজয় বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর লম্বা লম্বা পা ফেলে বারান্দা জুড়ে পায়চারি করে বেড়াচ্ছে। বিরক্তির চোটে সাধনকে একবার এটা আর একবার ওটা বলছে। তোমার কি দরকার ছিল বলো তো সাধনদা, অপর্ণার মাথায় উল্টোপাল্টা কথা ঢোকানোর? এত ঝড় বৃষ্টির মধ্যে অপর্ণা যে কোথায় আটকালো কে জানে। মিনুকে অজয়? অজয় চমকে উঠল। অপর্ণা যে কখন ওর পিছনে এসে দাঁড়িয়েছে ও খেয়াল করেনি। অপর্ণার মুখটা অসম্ভব ফ্যাকাশে মনে হলো। দৃষ্টি স্থির, শরীর বৃষ্টিতে ভিজে জপজপ করছে। লম্বা লম্বা চুলগুলো মুখ, চোখ আর শরীরের সাথে একেবারে সিটিয়ে গেছে। অজয় অপর্ণার কাছে গিয়ে বলল, কোথায় ছিলে তুমি?
আগে আমার প্রশ্নের উত্তর দাও, মিনু কে? অজয় বেশ খানিক থতমত খেয়ে আটকে আটকে বলল, কে? মিনু? আমি জানি না। তোমাকে কে বললো এসব? মানলাম, মিনুকে তুমি চেনো না। দেখো তো এনাকেও চেনো কিনা। অপর্ণা দৃষ্টি অনুসরণ করে অজয় দেখল একজন বৃদ্ধা তাদের বারান্দার কোণে দাঁড়িয়ে আছে। হ্যারিকেনের আলোতেও তাকে চিনতে পারল অজয়। ক্ষীণ স্বরে সে বলে উঠল, সরলা মাসি। আশা করি আর বলে দিতে হয় না যে এই সেই বৃদ্ধা যার সঙ্গে মাঝপথে অপর্ণা দেখা হয়েছিল। অপর্ণা তাকে জেনে শুনেই সঙ্গে করে এনেছে। স্বামীর দিকে তাকিয়ে কঠিন স্বরে অপর্ণা বলল, বাহ, সরলা মাসিকে তো ঠিক চিনতে পেরেছ, আর তারই মেয়ে মিনুকেই চিনতে পারছো না? এক সময় যার অনুভূতি নিয়ে খেলেছ। প্রবল বজ্রপাত হলো কাছেই কোথাও। ঝমঝম করে বৃষ্টির ফোঁটা তীরের ফলার মতো অনবরত নেমে আসছে এই হিজল ডাঙার বুকে। অজয় বলতে শুরু করল, সরলা মাসি আমাদের বাড়ির কাজের লোক ছিল। মিনু ছিল ওর মেয়ে। ছোটবেলায় মিনু আর আমি একসাথে পড়াশোনা করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে ছাদে উঠে কত কিতকিত খেলেছি। আর বড় হয়ে বাড়ির সকলের আড়ালে আমি আর মিনু প্রেমও করেছি। মিনু আমায় বলতো, আজুদা, আমাদের বিয়েটা কেউ মানবে না গো। আমি তো তোমাদের বাড়ির কাজের মেয়ে বই আর কিচ্ছু নই। দোষ ছাড় তো, পরের কথা পরে ভাববো। আমি কোনোদিন আমাদের এই প্রেমটাকে সিরিয়াসলি নিতে চাইনি, কিন্তু মিনু সত্যিই আমাকে ভালোবাসতো। মা বাবা গোটা বিষয়টা একদিন জানতে পারলো। তারা এক সপ্তাহের মধ্যে আমাকে কলকাতায় পাঠিয়ে দিল। মিনু আমার সঙ্গ চেয়েছিল, কিন্তু আমি ওর সঙ্গে সম্পর্ক ভেঙে চলে গেলাম কলকাতায়। শুনেছিলাম তারপর মিনু আর সরলা মাসিকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল বাড়ি থেকে। শুধু তাড়িয়ে দেওয়া হয়নি, আমাকে পেটে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল তোমার বাবা। আমার মেয়ের চুলের মুঠি ধরে সারা গ্রামের সামনে অপমান করেছিল। নোংরা নোংরা কত কথা বলেছিল। বাধ্য হয়ে আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে 7 দিন যেতে না যেতেই মেয়ে আমার পুকুরে ডুবে মরল। ভেবেছিলাম এই করে হয়তো মেয়েটা নিজের কষ্ট থেকে মুক্তি পেয়েছে, কিন্তু আমি ভাবতেও পারিনি আমার মেয়ের অতৃপ্ত আত্মা এই বাড়িতে এসে বসবাস করছে। আজ তোমার বউয়ের কাছে সব কথা শুনে আমি বুঝলাম আমার মেয়েটা মুক্তি পায়নি। সে ফিরেছে নিজের অপমানের প্রতিশোধ নিতে। ও তোমাদের মেয়ের শরীরকে বশ করে তোমাদেরকে ধ্বংস করতে চায়। অপর্ণা হাত জোর করে বলল, আমার স্বামীর হয়ে আমি ক্ষমা চাইছি। আমার মেয়েটাকে বাঁচান মাসিমা, আমার মেয়েটাকে বাঁচান। তোমার মেয়ে কোথায়? আমাকে একটু নিয়ে চলো ওর কাছে। ওরা সরলা মাসিকে নিয়ে গেল মিলির ঘরে। মিলির অবস্থা তখন দু চোখে দেখা যায় না। সারা শরীর কালো হয়ে গেছে, চোখ দুটো কোটরে গর্তে ঢুকে গেছে। ওর শরীর আর বিছানায় চাদরের মধ্যে যেন কোনো বিভেদ নেই। সরলা মাসি মিলির পাশে গিয়ে বসতেই মিলির খাটটা কেঁপে উঠল। সরলা মাসি মিলির হাত ধরে বলল, মিনুমা, তুই এসেছিস? মিলির ঠোঁট নড়ল না, কিন্তু ওর ভেতর দিয়ে কথা বেরিয়ে এলো। ঘরের প্রত্যেকটা দৃষ্টি বিস্ফারিত। এইরকম অবিশ্বাস্য ঘটনা এর আগে ওরা কেউ কোনোদিনও দেখেনি।
মিলির ভিতর থেকে কথা এলেও ওর কণ্ঠস্বর কোনো স্বাভাবিক মানুষের নয়। এই বাচ্চা মেয়েটা তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে তুই একে কেন এত কষ্ট দিচ্ছিস রে মা? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তবে আমার সাথে কেন অন্যায় হলো? যা হয়েছে ভুলে যা মা, চলে যা তুই। যাবো না। চিৎকার করে বলে উঠল মিলি। চোখ খুলে উঠে খাটে উবু হয়ে বসে মিলি হাসতে হাসতে বলল, সবাইকে শেষ করে দেব, তাহলেই আমার মুক্তি। তুই বাধা দিতে এলি, আমি তোকেও। মিলি নিজের কালচে দাঁতের উপর দিয়ে চিপটা ঝুলিয়ে নিয়ে সরলা মাসির মুখের ওপর থুতু ছিটিয়ে দিল। তারপর হাসতে হাসতে শুয়ে পড়ে নিজের শরীরটা ধনুকের মতো পেঁকিয়ে দিয়ে বলল, কাউকে ছাড়বো না। তারপরের মুহূর্তেই হঠাৎ জ্ঞান হারালো মিলি। শরীরটা কাটা কলা গাছের মতো ধপ করে আবার খাটে নিস্তেজ হয়ে পড়ে গেল। সরলা মাসি বলল, এই মেয়ে আর আমার কথা শুনবে না বাচ্চা। চার পর্নায় আতঙ্কে ও ভয়ে অপর্ণা কাঁদতে কাঁদতে বলল, মানে তাহলে মেয়েটাকে বাঁচানো যাবে না? কোনো উপায় কি নেই ওকে বাঁচানোর? একটা উপায় আছে। আমার মিনুও গ্রামের বাড়ির পুকুরে ডুবে মরেছিল। আমায় যদি ওই পুকুর থেকেই কিছুটা জল এনে দিতে পারো, তাহলে আমি কিছু একটা করতে পারি। তাতে হয়তো আজ রাত্রির মতো ওকে ঠেকানো যাবে, আরও তোমাদের মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। কাল না হয় কোনো ভালো ওজাকে ডেকে তোমরা সবাইকে ঝাড়িয়ে দিলেই ওর হাত থেকে মুক্তি পেয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে পালিয়ে যেও, আর কোনোদিনও এদিকে এসো না। কোথায় কোথায় ডুবে মরেছিল মিনু? আপনি বলুন, আমি আমি এখনই বেরিয়ে পড়ছি। ন্যাড়াগোড়া গ্রামের গজের মাঠের দিকে উত্তরে একটা বট গাছ আছে। ওদিক পানে চেয়ে দেখবে, ঠিক তার পাশে বাঁশের বেড়া দিয়ে ঘেরা একখান ছোট্ট বাড়ি আছে। সেই বাড়ির পিছন দিকে যে পুকুর আছে, সেখানে ও ডুবে মরেছিল। ঠিক আছে, তুমি থাকো মেয়ের সাথে, আমি যাচ্ছি সেখানে। ভুল যখন আমিই করেছি, সেটা আমি নিজেই শোধরাবো। অজয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রওনা দিল সরলা মাসির বাড়ির দিকে। ঝড় বৃষ্টি যেন থামার নাম নেই। আকাশ ভাঙা বৃষ্টির সাথে সাথে উতলা হাওয়া বয়ে চলেছে। এই দুর্যোগময় পরিবেশের সঙ্গে সঙ্গে আজ যেন অজয়ের পরিবারেও এক ভয়াল দুর্যোগ নেমে এসেছে। ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে অজয়। ন্যাড়াগোড়া গ্রাম এই হিজলডাঙ্গার থেকে খুব দূরে নয়, কিন্তু এই দুর্যোগের রাতে সেখানে পৌঁছানো খুব সহজ হবে না। তবুও অজয় বহু কষ্টে অজানা পথঘাট পেরিয়ে আধ ঘন্টার মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে অজয় বাঁশের বেড়া পেরিয়ে বাড়িটার পিছন দিকে গেল। সেখানে ঝোপ জঙ্গলে ঘেরা ছোট্ট একটা পুকুর রয়েছে। সামনে একটা ছোট ইট আর বাঁশ দিয়ে বাঁধানো ঘাট। অজয় সঙ্গে করে একটা বোতল এনেছিল। ঘাটে নেমে সেটা তাড়াতাড়ি পুকুরে ডুবিয়ে ভরে নিয়ে পিছনে ফিরতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বিদ্যুতের ঝলকে অজয় দেখল ওর পেছনেই দাঁড়িয়ে রয়েছে মিনু। ওর খোলা লম্বা লম্বা কালো চুলগুলো যেন হাওয়ায় উঠছে। অজয়ের হাত থেকে বোতলটা পড়ে গেল। হাত পা ঠক ঠক করে কাঁপছিল। মিনু ধীরে ধীরে এগিয়ে এলো অজয়ের দিকে। মিনুর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে হাড় হিম হয়ে গেল অজয়ের। কাঁদো কাঁদো গলায় অজয় বলল, মিনু, আমায় ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষতি করতে চাও তাহলে তুমি আমাকে মেরে দাও, কিন্তু আমার মেয়ে বউকে কষ্ট দিও না। তোমার সঙ্গে ওরা তো কোনো অন্যায় করেনি মিনু।
মিনু এক হাত বাড়িয়ে দিল অজয়ের দিকে। অজয় চমকে দুপা পিছিয়ে গিয়ে বলল, তুমি কথা দাও, তুমি ওদের ক্ষতি করবে না। মিনু স্বাভাবিক কণ্ঠে বলল, আমি কেন কারোর ক্ষতি করব আজুদা? তুমি এখানে এসেছো কেন? সরলা মাসি বলেছে তুমি প্রতিশোধ না নিয়ে আমাদের ছাড়বে না। তুমি আমার পরিবারকে ছেড়ে দাও মিনু। আমার 10 বছরের ছোট্ট মেয়েটা কষ্ট পাচ্ছে, ওকে আর কষ্ট দিও না মিনু, প্লিজ ওকে আর কষ্ট দিও না। কি সব বলছো তুমি অজুদা? আমার মা তোমায় কি করে কিছু বলবে? মা তো 15 বছর আগেই মারা গেছে। কথাটা শুনে অজয়ের মাথায় বাজ পড়ল। সরলা মাসি কি করে মারা যেতে পারে? তুমি মিথ্যে কথা বলছো। আমি সরলা মাসিকে আজ নিজে দেখেছি। তোমার মা আমাদের পরিবারকে, আমার মেয়েকে বাঁচানোর জন্য এই পুকুরের জল আনতে বলেছে। ও এখন আমাদের বাড়িতেই আছে। বলেছে তোমার অতৃপ্ত আত্মা আমার মেয়ের শরীরে ভর করেছে। আমি মানুষ, আমি ভূত নই আজুদা। বিশ্বাস না হলে আমার নাড়ি ধরে দেখো, আমি মরিনি। আমার মা মরেছে, তাও আজ থেকে 15 বছর আগে। তোমার বাড়ি থেকে আমাদের অনেক অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর আমরা এখানে চলে আসি। তখনই আমার মা নিজের আর আমার অপমান ভুলতে না পেরে একদিন এই পুকুরে ডুবে নিজেকে শেষ করে ফেলেছিল। তখন থেকে আমি এখানে একাই থাকি। অজয় কি করবে, কি বলবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। নির্বাক শ্রোতার মতো সে মিনুর কথাগুলো শুনছিল। মিনু বলল, মারা যাওয়ার রাতে মা আমায় বলেছিল, আমাদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য যদি আমায় মরতে হয় তাহলে আমি মরব, কিন্তু ওই অজয়কে আমি নিঃস্ব করে ছাড়বো, যে আমার মেয়েটাকে কষ্ট দিয়েছে, স্বপ্ন ভেঙেছে, ওর জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তাকে আমি সুখে শান্তিতে কোনোদিনও সংসার করতে দেব না। তবে কি মিলিকে বশ করেছে সরলা মাসি নিজেই? এক গ্লাস দুধ নিয়ে অপর্ণা নিজের ঘরে প্রবেশ করল। সরলা মাসি বসে আছে মিলির পায়ের কাছে। অপর্ণা সরলা মাসির হাতে গ্লাসটা দিয়ে বলল, আপনি তো পুরো ভিজে গেছেন, এই দুধটুকু খেয়ে নিন, গরম করে এনেছি, একটু আরামও হবে। সরলা মাসি ম্লান মুখে হাসল। নিজের মতোই একটা মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় অবিচারের কথা ভেবে বুকের ভেতরটা ব্যথা করছিল অপর্ণার। গলাটা যেন ধরে আসছিল প্রায়। আপনি আমাদের জন্য কত কিছু করছেন, আর আমার স্বামী ও তার পরিবার আপনার সঙ্গে কত অন্যায় করেছে। অপর্ণা মাটিতে বসে সরলা মাসির পা ধরে কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দিন, আমি সকলের হয়ে আপনার। অপর্ণা খেয়াল করল যে পা দুটো ও আঁকড়ে ধরেছে সেই পা সোজা নয়, বরং উল্টো। ভয়ার্ত দৃষ্টিতে অপর্ণা মাথা তুলে ওপর দিকে তাকালো। দেখল সরলা মাসি হাসি মুখে দুধের গ্লাসটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভয়তে অপর্ণা ছিটকে দূরে সরে গেল। সরলা মাসি একটা লম্বা ফ্যাকাশে হাত অপর্ণার দিকে বাড়িয়ে ওর গলাটা টিপে ওকে শূন্যে ঝুলিয়ে রেখেই বলল, তোদের সবাইকে মেরে আমি সমস্ত অপমানের প্রতিশোধ নেব। মেয়ে আর বউকে হারিয়েও বুঝবে ভালোবাসা, পরিবার আর ভরা সংসার হারানোর যন্ত্রণা কতটা। একদিন আমি তোদের অপেক্ষায় এই বাড়িতেই রয়েছিলাম, আজ আমি আমার প্রতিশোধ নিয়ে মুক্তি পাবো। মুক্তি পাবো। অজয় সেই রাতেই ফিরে এসেছিল, কিন্তু ঘরের ভেতর পা রাখতেই তার দম বন্ধ হয়ে যায়।
ঘরের মেঝেতে ছিন্ন ভিন্ন অবস্থায় ইতিউতি পড়ে আছে 3টে মৃতদেহ, সাধনদা, অপর্ণা আর মিলি। রক্তে ভেসে গেছে ঘরের প্রতিটা কোণা। সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই অজয় ধীরে ধীরে উন্মাদ হয়ে গেল। এরপর সে যতদিন বেঁচে ছিল ওই বাড়ির মধ্যেই নিজেকে বন্ধ করে রাখত। মাঝে মাঝেই ওর বাড়ির সামনে দিয়ে গেলে গ্রামের লোকেরা অজয়ের পাগলের মতো হাসি কিংবা কান্নার শব্দ পাওয়া যেত। একদিন ওই বাড়ির মধ্যে থেকেই উদ্ধার করা হলো অজয়ের লাশ। সে একটা ঘরে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছে। এরপর অনেকগুলো বছর কেটে গেছে। মুখার্জিদের সেই বাড়ি এখন ভাঙাচোরা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। গ্রামের লোকেরা বলে সন্ধ্যার পর নাকি ওই বাড়ির আশেপাশে এক ভয়ঙ্কর রূপের বৃদ্ধাকেও দেখা যায়, যার চুল এলোমেলো, চোখ লালচে, দৃষ্টি ভয়ঙ্কর। তাই সূর্য ঢলার সাথে সাথে ওই দিকটা ফাঁকা হয়ে যায়। গ্রামের লোকেরা কেউ ওই পথে ভুলেও যায় না। এমনকি অনেকে তো ওই বাড়িটার দিকে তাকিয়েও দেখে না।